সময় ও গতি অধ্যায়ে আমরা পড়ছিলাম। এবার আছে আমাদের নেক্সট টপিক নিউটনের প্রথম সূত্র। তো যারা আগের ভিডিওটি দেখোনি ডিসক্রিপশনে প্লেলিস্ট আছে, সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, এবার বলছি দেখো নিউটনের প্রথম সূত্র কি হয়। তাহলে নিউটনের প্রথম বা নিউটনের যে সূত্র আছে সেগুলো দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় নিউটনের মহাকর্ষ সূত্র, আর একটাকে বলা হয় নিউটনের গতিসূত্র। তো এখানে যেগুলো পড়বো আমরা সেগুলোকে বলা হবে গতিসূত্র। মহাকর্ষ সূত্র মানে কি, যে সূত্রটা মহাকর্ষের বিভিন্ন দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল হয় সেটাকে বলা হয়। তাই মহাবিশ্বে যখন ধরো দুটো বস্তু আছে, তাহলে সেই দুটো বস্তুর মধ্যে যে বল বা আকর্ষণ ক্রিয়াশীল হয় সেটাকে মহাকর্ষের সূত্র বলা হয়। আর এখানে যেগুলো আছে সেগুলোকে গতিসূত্র বলা হবে। গতিসূত্র মানে কি, একটা কোনো বস্তু আছে তাহলে সেটার উপর কতটা বল, তারপরে কতটা বেগ, কতটা ক্রিয়াশীল হবে, সেই যে জিনিসগুলো এখানে আলোচনা হবে। তাহলে এবার বলছি নিউটনের প্রথম সূত্র সেটা কি। তাহলে আমি ভালোভাবে বলছি, তোমরা দেখো। ধরো আমি একটা উদাহরণ দিয়ে ওইটাকে বোঝানোর চেষ্টা করছি। একটা যে কোনো বস্তু আছে, তো সেই যে বস্তুটা যখন স্থির অবস্থাতে থাকে, যেমন ধরো আমি বলছি যে গাছ আছে, তাহলে সেই গাছটা সর্বদা স্থির থাকার চেষ্টা করে যতক্ষণ না ধরো সেটার মধ্যে একটা ঝড় এলো, দিয়ে ঝড়ের মধ্যে গাছটা পড়ে গেল। তাহলে এই যে বললাম একটা জিনিস সর্বদা স্থির থাকার চেষ্টা করে, যে কোনো একটা জিনিস ধরো স্থির অবস্থায় আছে তাহলে সেটা সর্বদা স্থির থাকার চেষ্টা করে। আবার যে কোনো জিনিস যখন গতিশীল থাকে, যেমন আমি বলছি ধরো পৃথিবী আছে, তাহলে সেই পৃথিবীটা সূর্যের চারিধারে সর্বদা গতিশীল থাকে। তাহলে তাহলে বলছি যখন কোনো জিনিস গতিশীল থাকে তখন সর্বদা সেটা গতিশীল থাকার চেষ্টা করে। তাহলে এই যে ধর্মটা সেটাকেই বলা হবে নিউটনের প্রথম সূত্র। তাহলে আমি বললাম যেমন গাছ যখন স্থির আছে তখন স্থির থাকার চেষ্টা করে, আবার যখন কোনো একটা জিনিস গতিশীল আছে তখন গতিশীল থাকার চেষ্টা করে। তাহলে এই যে ধর্ম সেটাকে বলা হয় নিউটনের প্রথম সূত্র। এবার সেটাকে যদি একসঙ্গে বলা হয় তাহলে সেটা হবে নিউটনের প্রথম সূত্র। এবার এখানে একটা মেন যেটা পয়েন্ট দেখো, যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হবে না। মানে যদি বাইরে থেকে ধরো একটা কোনো জিনিস আছে, সেটা বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত হয় তাহলে সেটার মধ্যে একটা ফোর্স তৈরি হবে। আর বাইরে থেকে মানে কি, যদি সেটার উপরে বা সেটার ভেতর থেকে বলটা প্রযুক্ত হয় তাহলে সেটারও কোনো সরণ হবে না, যে সেখানেও কোনো কার্য হবে না। ঠিক আছে, তাহলে এবার বলছি যখন একটা জিনিস বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তখন সেটা সর্বদা স্থির থাকে যদি স্থির থাকতো, আর গতিশীল থাকে সমবেগে সরল রেখায়, মানে সেটা সর্বদা সমবেগে চলবে এবং সেটা সরল রেখায় থাকবে। এবার আমি ফাইনাল সূত্রটা বলছি, বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সর্বদা সমবেগে সরল রেখায় গতিশীল থাকে। তাহলে এটা হবে নিউটনের প্রথম সূত্র। আমি লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখো। সরি, কারেন্ট পালিয়ে গেল। হ্যাঁ, তোমরা বলছি আমি লিখো তোমরা। বাইরে থেকে বল প্রযুক্ত না করলে স্থির বস্তু চিরকাল স্থির, এবং এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে কারেন্ট এলো, সরল রেখায় গতিশীল থাকে। তাহলে এই দেখো সূত্র এটা, যে বাইরে থেকে, এখানে দেখো বাইরে থেকে বল প্রযুক্ত না হয় যেটা বললাম, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সর্বদা সমবেগে সরল রেখা মানে আমি যেটা বললাম, একটা ধরো বস্তু আছে তাহলে সেটার মধ্যে বেগটা সমান থাকবে। মানে ধরো সেটা 10 কিলোমিটার পার সেকেন্ডে ছিল, তাহলে সেই বেগটা 10 কিলোমিটার পার সেকেন্ডই থাকবে, তাহলে সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। ঠিক আছে, এটা সূত্র। এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে, আমি বললাম যে গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকে, তাহলে ধরো একটা পাখা যখন চলে তার মানে সেটা গতিশীল থাকে, তাহলে সেটাকে সর্বদা গতিশীল থাকা উচিত। কিন্তু সেটা যখন ফ্যানটাকে অফ করে দেওয়া হয় তখন সেটা থেমে যায়। তারপর ধরো কোনো সাইকেল আছে, সেটা যখন চলতে শুরু করে তখন দেখবা খানিকটা পরে থেমে যায়। তাহলে এমনটা কেন হয়? তাহলে এই যে বললাম থেমেটা যায়, কারণ আমরা এখানে একটা সূত্র বললাম যেখানে বাইরে থেকে বল প্রযুক্ত হবে না, কিন্তু এগুলোর ক্ষেত্রে বাইরে থেকে বল প্রযুক্ত হয়। যেমন পাখার মধ্যে বা সাইকেলের মধ্যে মাধ্যাকর্ষণ বল, পৃথিবীর অভিকর্ষ বলটা ক্রিয়াশীল হয়, পৃথিবী সেইটাকে একটা বল প্রযুক্ত করে, তার জন্য সেটা থেমে যায়। যদি সেটার মধ্যে কোনো বল প্রযুক্ত না হতো, যেটা নিউটনের সূত্রে লেখা আছে, আমি বলছি যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে সেই বস্তুটা সর্বদা স্থিরই থাকতো এবং গতিশীল। যেমন পৃথিবী
বাইরে আছে পৃথিবী, সূর্যের দিকে আছে, সূর্যের কারণে সেটা আকর্ষণে কোনোদিনও সেটা স্থির অবস্থায় আসবে না, সেটা সর্বদা গতিশীল থাকবে। ঠিক আছে, তাহলে এবার যদি পৃথিবীর ওপর কোনো বল প্রযুক্ত হয় তাহলে সেটা থেমে যাবে। তাহলে বললাম কোনো একটা বস্তু যদি বল প্রযুক্ত না হয় তাহলে সেটা সর্বদা গতিশীল থাকবে, কিন্তু পৃথিবীতে সেটা হয় না, কারণ পৃথিবীর মধ্যে একটা বল ক্রিয়াশীল হয়, সেটা মাধ্যাকর্ষণ বল। ঠিক আছে, তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখো। এবার আমরা জানবো নেক্সট, দেখো যে নিউটনের এই যে সূত্র, সেখান থেকে আমরা কি কি ধারণা পেতে পারি, মানে কি কি জানা যায়। ঠিক আছে, নিউটনের প্রথম সূত্র থেকে কি কি জানা যায়, ঠিক আছে, সেগুলো এটা কোশ্চেন আসে তোমাদের ডাইরেক্টলি যে নিউটনের প্রথম সূত্র থেকে কি কি জানা যায়। তাহলে আমি মেন পয়েন্টগুলো লিখবো, তোমরা বাকি লিখবা। ঠিক আছে, এবার দেখো বলছি প্রথমে একটা ধরো বস্তু আছে, তাহলে সেই বস্তুটার স্থির আছে বা গতিশীল আছে, তাহলে সেটা বলের মাধ্যমে নিয়ন্ত্রণ হয়। বলের মাধ্যমে মানে কি, আমরা এখানে বল বলছি, তারপর বলছি দেখো বল মানে কি, যার প্রভাবে কোনো স্থির বস্তু গতিশীল, ধরো একটা কোনো স্থির আছে বস্তু আছে, এবার সেটাকে ওপর আমরা যখন যে জিনিসটা দিব, মানে যে কারণে সেটা স্থির থেকে গতিশীল হয়ে যাবে, সেটাকে বল বলা হবে। ঠিক আছে, আর ধরো কোনো গতিশীল বস্তু আছে, ধরো একটা পাখা চলছে, সেটাকে ধরো আমরা ধরে নিলাম, তাহলে সেটা থেমে যাবে, তাহলে এটা যে কারণে থামলো, তাহলে যার প্রভাবে কোনো স্থির বস্তু গতিশীল এবং গতিশীল বস্তু স্থির হয়, সেটাকে বল বলা হয়। তাহলে এটা আমরা প্রথম সূত্র থেকে জানতে পারছি। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে দেখো প্রথম কি জানা যায়, বলের ধারণা, এটা জানা যায়, বলের ধারণা। ঠিক আছে, নিউটনের প্রথম সূত্র থেকে বলের ধারণা জানা যায়। ঠিক আছে, এবার 2 নম্বরটা আমি বলছি, একটু পরে বোঝাবো, আমি এটা বলছি। 2 নম্বরে দেখো আর একটা বলা হয়, ওটাকে বলা হয় জাড্ডের ধারণা, এটা জানা যায়। হ্যাঁ, জাড্ডের ধারণা কি আমি একটু পরে জাস্ট বলছি, এই দুটো তোমরা লিখে নাও। হ্যাঁ, তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে এই দুটো জিনিস জানা যায়। ঠিক আছে, এবার দেখো আমরা নেক্সট যেটা জানবো, যে বলের সম্পর্কে আরেকটু আমি ডিটেলসে বলি। তাহলে একটা যে যখন কোনো একটা বস্তুর উপর বল ক্রিয়াশীল হয়, তখন বললাম সেটা বস্তুটা স্থির থেকে গতিশীল অথবা গতিশীল থেকে স্থির হয়। এবার এই যে বলটা, সেটা দুই প্রকারের হতে পারে, একটাকে বলা হয় কার্যকর বল আর একটা কার্যহীন বল। তাহলে কার্যকর বল মানে কি, ধরো আমরা কোনো একটা বস্তুর উপর বল প্রযুক্ত করলাম, তাহলে সেই যদি বস্তুটার মধ্যে বল প্রয়োগের ফলে সরণ হয়, সরণ মানে কি, সেটা এক স্থান থেকে অন্য স্থানে সরে যাবে। তাহলে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা সরণ হয়, তাহলে সেই যে বলটা ক্রিয়াশীল হলো সেটাকে বলা হবে কার্যকর বল। ঠিক আছে, তাহলে বলটা বললাম কার্যকর বল। আর কার্যহীন বল মানে কি, কোনো একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হবে, যে সেটার মধ্যে যখন কোনো সরণ হবে না, তাহলে কোনো বস্তুতে বল প্রযুক্ত করলে যদি বস্তুটির সরণ না হয়, তাহলে সেটাকে কার্যহীন বল বলা হয়। এই দুই প্রকার বল সম্পর্কে তোমরা মনে রাখো। ঠিক আছে, এবার নেক্সট যেটা বলছিলাম, দেখো যে নিউটনের যে প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পেলাম, তাহলে বলের ধারণা মানে কি, বলের যে পরিমাণটা বা বলটা কি, মানে সেই যে ধারণাটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায়। এবার 2 নম্বর যেটা লিখেছিলাম, সেটা এবার আমরা বলবো, যে দেখো জাড্ডের ধারণা মানে কি, সেটা কি হয়, তারপর প্রত্যেকটা জিনিস আমি বলছি, ভালোভাবে তোমরা দেখতে থাকো। আচ্ছা, যারা ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা নিচে দেখো একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টটা সেভ করে নাও, তোমাদের প্রত্যেকটা ভিডিও বইয়ের সব পেয়ে যাওয়া, তোমাদের আর কোনো খুঁজতে হবে না। সেই প্লে লিস্টটা তোমরা সেভ করে নিচে ইউ যেখানে লেখা আছে, সেখানে ইউটিউবের তোমরা সেখানে পেয়ে যাবা। ঠিক আছে, এবার দেখো বলছি যে এই জাড্ডের ধারণা, এটার মানে দেখো, তাহলে কোনো একটা ধরো বস্তু আছে, তাহলে সেটা যখন আমি পাখা একটা ধরো উদাহরণ দিয়ে বলছি, তাহলে যখন পাখাটা চলে, ধরো সেটা আমরা অন করলাম, সুইচ অন করলাম, তাহলে কি সেটা একদমই ফুল স্পিডে আসে না, তোমরা জানো সেটা ধীরে ধীরে স্পিডে আসে, মানে সেটা ধীরে ধীরে গতিশীল হয়। তারপর আরো বলছি, যখন ধরো সাইকেল স্টার্ট করো, তাহলে যে সাইকেলটা কি একদমই ফুল স্পিডে হয় না, তোমরা জানো সেটা ধীরে ধীরে তার স্পিডটা বেশি হয়, স্পিড বাড়ে। ঠিক আছে, তাহলে এই সব জিনিসগুলো কেন হয়, কারণ দেখো এটাকে জাড্য বলা হয়, মানে যে ধর্মের কারণে কোনো স্থির বস্তু স্থির থাকে। ঠিক আছে, আমি কি বললাম, যে ধর্মের কারণে কোনো স্থির বস্তু স্থির থাকে এবং কোনো গতিশীল বস্তু গতিশীল থাকে, তাহলে এই যে ধর্ম, যে ধর্মের কারণে কোনো স্থির বস্তু স্থিতিশীল আর গতিশীল বস্তু গতিশীল থাকবে, সেই যে ধর্ম, সেটাকেই জাড্য বলা হবে। ঠিক আছে, এটা এবার এটা আমি এখন লিখছি না, কারণ এটার আবার দুটো ভাগ আছে, তো সেই দুটো আমরা একসঙ্গে লিখবো, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো বলছি যে এই যে জাড্য আছে, সেটাকে দুই ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আমি লিখছি, দেখো তোমরা একটু এভাবে করবা। প্রথমটাকে বলা হয় স্থিতি জাড্য, প্রথমটাকে বলা হয় স্থিতি জাড্য,
আর একটাকে বলা হয় গতিজাড্য। এবার আমি এগুলো একটা একটা করে ডিটেলসে বলবো আর লিখিয়ে দিব, ঠিক আছে? তাহলে এবার দেখো এই যে দুই প্রকারের জাড্য সেগুলো হয়। জাড্য ইংরেজিতে ইনারশিয়া বলা হয়, তাহলে এটা ইনারশিয়া ইন রেস্ট অ্যান্ড ইনারশিয়া ইন মোশন, ঠিক আছে? এবার এগুলো কি হয় প্রথমটা আমি বলছি যে স্থিতিজাড্যটা কি হয়, তারপর নেক্সট ওটা বলছি, ঠিক আছে? তাহলে দেখো আমি বলছি যখন একটা জিনিস ধরো একটা বাস স্টার্ট হয়, তাহলে তখন তোমাদের বই এটা আছে, যখন বাস স্টার্ট হয় তখন দেখবা তোমরা যে বাসের যারা থাকে বাস যাত্রীরা তারা তারা পিছন দিকে ঝুঁকে পড়ে। তাহলে এই যে ধর্ম সেটা কেন হয়? তারপর আরো বলছি, যেমন ধরো কোনো একটা মানুষ ধরো মানে সাইকেল চালাচ্ছে বা বাইক, তাহলে এবার যে সাইকেল যখন চালানো হবে তখন একদমই ফুল স্পিডে আসবে না, তখন ধীরে ধীরে স্পিডে আসবে। তাহলে এটাকে বলা হয় স্থিতিজাড্য। মানে যে ধর্মের কারণে কোনো স্থির বস্তু চিরকাল স্থির থাকার প্রবণতা দেখায় সেই ধর্মটাকে স্থিতিজাড্য বলা হয়। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখো। যে ধর্মের প্রভাবে কোনো কোনো স্থির বস্তু চিরকাল চিরকাল স্থির থাকার প্রবণতা দেখায় তাকে স্থিতিজাড্য বলে। তাহলে স্থিতিজাড্য এটা একটা বললাম, তোমরা মনে রাখো। এবার কয়েকটা উদাহরণ, এই উদাহরণগুলোই তোমাদের ইম্পর্টেন্ট, এগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? প্রথম যেটা বলছি, একটা বাস, সেই বাসটা যখন স্টার্ট হয় তখন সেই যাত্রীগুলো পিছন দিকে ঝুঁকে পড়ে। এটা এমনটা কেন হয়? কারণ যখন বাস স্টার্ট হয় তখন সেটা বাসের সঙ্গে ধরো মানে মানুষের পায়ের অংশটা, নিচের অংশটা বাসের সঙ্গে কি থাকে, স্থির অবস্থায় থাকে। এবার যখন বাসটা গতিশীল হয়ে যায় তখন পা তার সঙ্গে গতিশীল হয়ে যায়, কিন্তু বাকি যে শরীর আছে সেটা স্থির থাকার চেষ্টা করে, কারণ স্থিতিজাড্য, যে ধর্মের কারণে স্থির থাকে। তাহলে ভাবো যে এরকম দেখো এখানটাতে ধরো আছে, আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এবার ধরো এই নিচের অংশটা আমি ধরো এইভাবে দেখালাম, তাহলে এই নিচের অংশটা এটা কি স্থির আছে, ঠিক আছে? এবার এটা স্থির আছে, কিন্তু এখানটা যখন গতিশীল হয়ে যাবে তার কারণে এটা ধরো সামনে এগিয়ে গেল, তার জন্য মানে কি দেখো এই পায়ের অংশটা, নিচের অংশটা সামনে এগিয়ে যাবে আর এটা ঝুঁকে যাবে, তার জন্য এটা উল্টো হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই যে প্রথমে একটা বললাম সেটা হয় স্থিতিজাড্যের কারণে। তারপর আর কি হতে পারে? ধরো কোনো একটা আছে, সাইকেল আছে, তাহলে সেই সাইকেলটা যখন স্থির থেকে গতিশীল হওয়ার চেষ্টা করে তখন প্রথমে ধীরে ধীরে দেখবা স্পিডটা বেশি হয়, কারণ সেটা সর্বদা স্থির থাকার চেষ্টা করে। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী স্থির বস্তু স্থির থাকে, তার জন্য সেটা যখন গতিশীল হবে তখন সেটার মধ্যে একটা সময় প্রয়োজন হয়, ঠিক আছে? এটা একটা। তারপর আর কি হয়? ধরো একটা পাখা যখন গতিশীল হয় তাহলে সেই যে সেটা গতিশীল হবে তখন ধীরে ধীরে গতিশীল হবে, কারণ সেটার মধ্যে স্থিতিজাড্য ধর্ম ক্রিয়াশীল হয়। এবার স্থিতিজাড্য ধর্মের কারণে স্থির বস্তু স্থির থাকে, তার প্রভাবে যখন সেটা গতিশীল হবে তখন সেটার মধ্যে একটা সময় লাগে, কারণ সেটা ধীরে ধীরে গতিশীল হয়। তাহলে এই যে কয়েকটা উদাহরণগুলো ভালোভাবে তোমরা মনে রাখো, এই উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এটা বললাম স্থিতিজাড্য, সেটা তোমরা মনে রাখো, ঠিক আছে? আমি এগুলো কয়েকটা লিখিয়ে দিচ্ছি, হ্যাঁ লেখো। যেমন যেমন বাসের যাত্রীরা পেছনে ঝুঁকে পড়ে, এটা একটা, এটা 1 নম্বর দিলাম। তারপর 2 নম্বর, পাখা ধীরে ধীরে গতিশীল হয়, তাহলে এই যে 2 নম্বর এটা। তারপর আরো থাকতে পারে, ঠিক আছে? এবার আমি যেগুলো বললাম প্রত্যেকটা তোমরা মনে রাখো। নেক্সট এবার দেখো এটার উল্টো, এই স্থিতিজাড্যর যে উল্টো সেটা এবার আমরা জানবো। তাহলে স্থিতিজাড্যর উল্টোটা কি হবে? গতিজাড্য। তাহলে তোমরা বুঝতেই পারছো যে গতিজাড্যটা কি হবে, ঠিক আছে? মানে সেখানে দেখো কোনো একটা বস্তুর মধ্যে যখন এই ধর্মটা ক্রিয়াশীল হবে তখন সেটা গতিশীল থাকার চেষ্টা করবে। যেমন পৃথিবী আছে, তাহলে সেই যে পৃথিবী সর্বদা গতিশীল থাকে, তোমরা জানো যে পৃথিবীটা সূর্যের চারিধারে সর্বদা গতিশীল থাকে। তাহলে এই যে পৃথিবীর ধর্ম সেটাকে বলা হবে পৃথিবীর গতিজাড্য। মানে যে ধর্মের কারণে পৃথিবীটা সর্বদা গতিশীল থাকলো সেই ধর্মটা, এটাকে বলা হবে গতিজাড্য। তারপর আর কি হতে পারে? ধরো আমি বলছি যখন সাইকেল, যখন তোমরা
করো মানে চালাও, তাহলে এবার যখন সেটা ব্রেক দেওয়া হয় তখন সেটা দেখবা সাথে সাথে সেই সাইকেলটা থামে না। জানো তোমরা, ব্রেক দাবলে সাথে সাথে থামে না, সেটা একটু সামনে দূরে চলে যায়, তারপর তেমনটা থামে, কারণ সেটা গতিশীল ছিল। এবার আমরা জানি যে যখন কোনো গতিশীল জিনিস সর্বদা গতিশীল থাকার চেষ্টা করে, তার প্রভাবে নিউটনের সূত্রের কারণে জাড্য ধর্ম ক্রিয়াশীল হয়। তার জন্য গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকার চেষ্টা করে, তার জন্য সাইকেলের ক্ষেত্রে এমনটা হয়। ঠিক আছে, তাহলে আমি গতিজাড্য সেটা তোমাদের লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো। যে ধর্মের প্রভাবে কোনো গতিশীল বস্তু সর্বদা সরল রেখায় গতিশীল থাকার প্রবণতা দেখায় তাকে গতিজাড্য বলে। তাহলে এই দেখো বললাম, যখন কোনো বস্তু সর্বদা গতিশীল থাকার যে ধর্মটা দেখাবে সেটা গতিজাড্য বলা হবে। এবার আরো উদাহরণগুলো বেশ ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মনে রাখো। দেখো, যখন কোনো জিনিস, ধরো একটা বাস আছে, সেই বাসের মধ্যে যখন যাত্রীরা থাকে তখন সেই দেখবা যখন বাসটা মানে কি ব্রেক দেওয়া হয়, তখন ব্রেকের কারণে সেটা দেখবা যাত্রীগুলো সামনের দিকে ঝুঁকে পড়ে যায়। কারণ জানো তোমরা যে বাসটা যখন থেমে যাবে মানে থামার চেষ্টা করবে, তখন সেটার কারণে যে বাসের সঙ্গে মানুষের নিচের অংশ, পায়ের অংশটা, সেটা কি হবে মানে গতিশীল স্থির হওয়ার চেষ্টা করবে, কারণ বাসটা স্থির হবে, তার জন্য সেটাও স্থির হওয়ার চেষ্টা করবে। তার কারণে যখন সেটা স্থির হবে, তার সঙ্গে পায়ের অংশটা স্থির হয়ে যাবে, দিয়ে যে ওপরের অংশ আছে সেটা গতিশীল থাকার চেষ্টা করবে। কারণ আমরা জানি বাস বা যে কোনো জিনিস তার মধ্যে গতিজাড্য ক্রিয়াশীল হয়, গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকবে, তার জন্য সেটার মধ্যে বললাম সেটার কি হবে, বেগ যেমনটা আছে সেটা বজায় থাকার চেষ্টা করবে, সমবেগে এবং সরল রেখায় চলার চেষ্টা করবে, তার জন্য সেটা বাস যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। ঠিক আছে, তাহলে এই যে একটা বললাম লিখো তোমরা, যেমন বাস যাত্রীরা সামনে ঝুঁকে পড়ে, এটা একটা। তারপর আর কি হতে পারে, ধরো পৃথিবী বললাম, তাহলে পৃথিবী সর্বদা গতিশীল থাকে, কারণ পৃথিবীর মধ্যে গতিজাড্য ক্রিয়াশীল হয়, তার জন্য পৃথিবী সর্বদা সমবেগে এবং সরলরেখায় গতিশীল থাকার চেষ্টা করে। এবার পৃথিবী বলবা স্যার পৃথিবী তো বৃত্তাকার পথে চলে, সরলরেখায় চলে না। এবার দেখো, এটা যখন আমরা কোনো বড় স্কেলে দেখবো তখন সেটা কি হবে, মনে হবে যে সেটা বৃত্তাকার, কিন্তু মানে সেটা মনে হবে বৃত্তাকার, কিন্তু ধরো আমরা এটা ধরো পৃথিবী আছে, এবার সেটার যদি আমরা জাস্ট এটুকু পয়েন্ট ধরলাম, একটু জাস্ট পয়েন্ট ধরবো, তখন সেটা সরল রেখাই মনে হবে। তার কারণে এটা একটা সরল রেখাতেই যায়, কিন্তু সেই আকর্ষণের কারণে পৃথিবীটা এইভাবে গতিশীল হয়ে ঘূর্ণনে চলে আসে। বুঝতে পারলাম, মানে যখন একটা জাস্ট পার্ট দেখবো আমরা সেটা গতিশীলই মনে হবে। এগুলো ক্লাস 12-এ আবার আছে, তোমরা তখন শিখবা। ঠিক আছে, তাহলে এবার এই যে পয়েন্টটা বললাম তোমরা লিখো 2 নাম্বার, পৃথিবী সর্বদা গতিশীল থাকে। তাহলে এটা একটা বললাম। ঠিক আছে, তারপরে আরো যেমন উদাহরণগুলো অনেকগুলো আছে, তোমাদের বইয়ে লক্ষ্য করতে পারো। একটা নৌকার মধ্যে, ধরো নৌকাটা চলছে, এবার সেই নৌকাটা যখন জলের মধ্যে থামার চেষ্টা করবে তখন সেটা সঙ্গে সঙ্গে থামে না, তোমরা জানো অনেকটা সামনে এগিয়ে যায়। তাহলে এই যে অনেকটা সামনে এগিয়ে গেল সেটাই হবে গতিজাড্যের কারণে। তারপর ট্রেনের ক্ষেত্রেও সেম হয়, তোমরা জানো যে ট্রেনের মধ্যে যদি ব্রেক দেওয়া হয় তারপরেও ট্রেনটা অনেক দূরে থামে, খুব কাছাকাছি সেটা থামা সম্ভব নয়, কারণ এই গতিজাড্যের কারণে সেটার মধ্যে ক্রিয়াশীল হয়। এবার লাস্ট একটা পয়েন্ট দিয়ে তোমাদের আজকের ক্লাসটা শেষ। দেখো, একটা জিনিসের মধ্যে যে গতিজাড্য আছে সেটা তার ভরের উপরে নির্ভর করে, মানে ভরের সঙ্গে সেটা সমানুপাতিক হয়। যেমন ধরো একটা বাস আছে, এবার একটা ধরো সাইকেল আর একটা বাস আছে, এবার দুটোর মধ্যে ধরো একটা কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তাহলে সেটা বাসের ক্ষেত্রে বেশি লাগে, ব্যথা হয়, আর ইসের ক্ষেত্রে কেন কম হয় সাইকেলের ক্ষেত্রে, কারণ বাসের ক্ষেত্রে ভরটা বেশি, তাহলে তার জন্য তার জাড্য ধর্মটা বেশি হবে, মানে
সেটা স্থির থাকার চেষ্টা করবে বেশি, এবং সেটা গতিশীল থাকলে গতিশীল থাকারও বেশি চেষ্টা করবে, কারণ ভরের উপরে জারণ ধর্মটা নির্ভর করে। ঠিক আছে, তাহলে এটা একটা পয়েন্ট ভালোভাবে তোমরা মনে রাখো। এই প্রশ্নটার উত্তর দাও কমেন্টে, বলের ধারণা কোন সূত্র থেকে পাওয়া যায়। আজকে আমি পড়ালাম, দেখি কে পারছো তোমরা বলো কমেন্টের মধ্যে। এবং আমাদের যে প্লে লিস্ট আছে সেটা বললাম সেভ করে নাও, তোমরা আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, তোমরা এটা বলো যে বলের ধারণা কোন সূত্র থেকে পাওয়া যায়।